দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইমস নিবেদিত নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান ফোম। দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে, আর পুরো খবর জুড়ে সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। দর্শক এবার পুরো খবর জানাবো। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে নির্বাচনের রোডম্যাপ, এই কথা জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়েও চলছে আলোচনা। নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ে শিগগিরই মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে বলেও জানায় নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর থেকেই নির্বাচনী ট্রেনে বাংলাদেশ। তারপরেও প্রশ্ন ছিল কবে ঘোষিত হবে নির্বাচনের রোডম্যাপ, যার উত্তর এলো চিঠি যাওয়ার এক সপ্তাহ পর। নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব জানান, আগামী সপ্তাহেই হবে অপেক্ষার অবসান। আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। রোডম্যাপের কি কি বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোডম্যাপেই আপনাদেরকে বলে দিব। পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন 318টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আসছে নির্বাচনে প্রবাসীদের ভোট নেয়ার প্রক্রিয়া নিয়ে এখনো হচ্ছে বিস্তর আলোচনা। ইসি সচিব জানান, কোন প্রক্রিয়াতে হবে চলছে কথাবার্তা। আউট অফ কান্ট্রি ভোটিং, এটা আমার মনে হয় যে আমরা আরও একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে প্রসেসটা কী হবে, পদ্ধতিতে যে প্রসেসটা কী হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা আরেকটু আলোচনা বাকি আছে, আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব। সিনিয়র সচিব আরও জানিয়েছেন, নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ে শিগগিরই মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে। 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে, তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বানচাল বা বয়কটের চেষ্টা করবেন তারা রাজনীতি থেকে বাদ পড়বেন, এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতেও তিনি বলেন। গুলশানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এতে নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলটির এই স্থায়ী কমিটির সদস্য। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। বলেন, নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই। তাগিদ দেন ভোটের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রয়োজনে সাঁড়াশি অভিযানের কথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এই বিষয়ে যথেষ্ট তদন্ত হওয়া উচিত এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো উপদেষ্টার প্রতি এখানে আঙ্গুলে নির্দেশ করা হয় বা সন্দেহজনক কোনো বক্তব্য দেওয়া থাকে, সেটাও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিষয়টা জনগণকে জানানোর দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী যুব সমাবেশে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নির্বাচন নিয়ে সতর্ক থাকার তাগিদ দেন। গণতন্ত্রের উত্তরণের জন্য গ্রহণযোগ্য, সুস্থ, স্বচ্ছ একটি নির্বাচন দরকার। এই নির্বাচন ঘোষিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে। জনগণ উল্লসিত হয়েছে, জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। তার মতে, নির্বাচন নিয়ে কেউ টালবাহানা করলে বুঝতে হবে স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ, তবে প্রার্থী হবেন কিনা সে বিষয়ে এখনও তিনি সিদ্ধান্ত নেননি। জানান, এনসিপিতে যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেওয়া ঠিক হবে না। গুলশানে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত
এমনটাই তিনি দাবি করেন। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জান আলম অপুর একটি ভিডিও বুধবার রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার কথা বলেন তিনি। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে। বৃহস্পতিবার সচিবালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ। দাবি করেন, চাঁদাবাজির সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম দাবি করেন। জানা আলম অপুকে চিনলেও 2024 সালের 5 আগস্টের পর তার সাথে কখনো কথা বা দেখা হয়নি। জানা আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো, তখন চিনতাম। কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, তবে প্রার্থী হবেন কিনা তা এখনো চূড়ান্ত নয় জানিয়ে বলেন, এনসিপিতেই যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেওয়া ঠিক হবে না। আপনি কি নির্বাচনে করবেন কিনা? আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। তার মতে, যারা রাজনীতি বা নির্বাচন করতে চান তাদের কারোরই ভোটের সময় সরকারি পদে থাকা উচিত নয়। যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে, তাদের কারোই সরকারে থাকা উচিত নয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। চাপের মুখেই উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু। এমন দাবি গুলশানে চাঁদাবাজির ঘটনায় আটক জানে আলম অপুর স্ত্রীর। বলেন, গ্রেপ্তারের পর অপুকে আটকে রেখে জোর করে ভিডিও করান বিএনপির নেতা ইশরাক হোসেন। এদিকে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে সচেতন নাগরিক সমাজ। রাজধানীর গুলশান থানার চাঁদাবাজির মামলায় দায় স্বীকারের পর কারাগারে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু। আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা, সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুধু ওই ভাই না, আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। বুধবার রাতে তার একটি ভিডিও প্রকাশ হয়, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে জড়িয়ে চাঁদাবাজি সহ বেশ কিছু অভিযোগ আনেন তিনি। দাবি করা হয়, গ্রেপ্তারের আগে এক বন্ধু ফোনে তার জবানবন্দি রেকর্ড করে রাখেন। কারাগারে থাকা অবস্থায় অপুর ভিডিও ভাইরাল। 164 ধারায় জবানবন্দিতে উপদেষ্টার নাম না আসার পরও ভিডিওতে তার নাম বলা নিয়ে সামনে আসে বেশ কিছু প্রশ্ন। সংবাদ সম্মেলনে অপুর স্ত্রীর অভিযোগ, গ্রেপ্তারের আগে তার স্বামী অপুকে জোরপূর্বক আটকে রেখে ভিডিও ধারণ করা হয়েছে। তার ইঙ্গিত বিএনপি নেতা ইশরাকের দিকে। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না। এদিকে জানে আলম অপুর কাছে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ এনে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের 2টি বাড়িসহ 60 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 57 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। জয়ের বিরুদ্ধে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় এরই মধ্যে বিচারিক কাজ শুরু হয়েছে। এছাড়া বিদেশে 30 কোটি ডলার পাচার, সিআরআই নামে অর্থ লুটপাট সহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। আর এর মাঝে যুক্তরাষ্ট্রে 54 কোটি টাকা মূল্যের 2টি বাড়ির সন্ধান পায় সংস্থাটি। দুদক বলছে, বাংলাদেশের নাগরিক হিসেবে আয়কর নথিতে সেই সম্পদ না দেখিয়ে বিদেশে পাচার করেছেন জয়।
দর্শক আপনারা দেখছেন এটিআই টাইলস নিবেদিত নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান ফোম। নিচ্ছে একটা বিরতি, আরও খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক বিরতি শেষে আবারও স্বাগত এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান ফোম। 15ই আগস্ট ঘিরে ধানমন্ডি 32-এ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন মির্জা রাকিব। মির্জা রাকিব, আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধানমন্ডি 32-এর যে নিরাপত্তা ব্যবস্থা আমরা এসে দেখলাম, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আগামী 15ই আগস্টকে কেন্দ্র করে কিন্তু এই জায়গাটিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপর আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু বিএনপি সহ তার যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসছেন, অর্থাৎ তাদের আসার কারণ এই জায়গাটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা তার যেই অঙ্গ সংগঠনের যেই নেতাকর্মীরা রয়েছে যাতে এই জায়গাটিতে এসে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেটিকে রোধ করতেই তারা আসছেন বলে আমাদেরকে একাধিক বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানাচ্ছিলেন। কিছুক্ষণ পূর্বে এখান থেকে দুজনকে আটক করা হয়েছে, একজন ছাত্রলীগের কর্মী এবং আরেকজন যুবলীগের কর্মী বলে আমরা জানতে পেরেছি, এবং তাদেরকে কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদেরকে তাদের হেফাজতে নিয়ে গিয়েছে। তো এই যে ধানমন্ডি যে 32 নম্বরের যে প্রাঙ্গণটি, এটি কিন্তু এখন বলা চলে যে নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দুই দিকেই কিন্তু ব্যারিকেড দিয়েছেন এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জল কামান সহ এপিসি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। বলা চলে যে ধানমন্ডি যে 32 নম্বরের যে বাড়িটি, সেই বাড়িটিকে ঘিরেই কিন্তু আগামীকালকের যেই 15 আগস্টের যে প্রস্তুতি, অর্থাৎ সরকার কিন্তু আগামী 15 আগস্ট যেই দিনটি সেটি কিন্তু জাতীয় দিবস হিসেবে বাতিল করেছেন। এদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি তার দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে সকল ভয় ডর উপেক্ষা করে এখানে আসার জন্য বলেছিলেন। সেটিকে কেন্দ্রই করে কিন্তুই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পর্যাপ্ত উপস্থিতি আমরা ধানমন্ডি 32-এ দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মির্জা রাকিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ধানমন্ডি 32 নম্বর থেকে, জানাচ্ছিলেন সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর। আরও খবর জানাবো। ব্যাংক খাতে আরেক আয়নাবাজি, ঠিকমতো সই করতে জানেন না, কখনো যাননি ব্যাংকেও, অথচ কক্সবাজার এবং বান্দরবানের এমন 22 শ্রমজীবীর নামে ইউসিবির চট্টগ্রামের একটি শাখা থেকে প্রায় 250 কোটি টাকা তুলে নিয়েছে সংঘবদ্ধ একটি চক্র। চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে এসেছে ঋণের নামে বিপুল টাকা তুলে নেয়ার বিস্ময়কর এই জালিয়াতির তথ্য। আজিম নিহাদের অনুসন্ধান, ক্যামেরায় ছিলেন সেলিমুল্লাহ এবং সাদেক হোসেন খোকা। কক্সবাজারের ঈদগড়ের বাসিন্দা নুরুল ইসলাম 3 সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন জীর্ণ একটি ঘরে। যার দিনে এনে দিনে খাওয়াই মুশকিল, সেই তিনিই শিকার হয়েছেন বড় এক প্রতারণার। আমি এই মুহূর্তে যে বাড়ির সামনে আছি সেই বাড়ির মালিক নুরুল ইসলাম। আমার হাতে যে কাগজগুলো রয়েছে সেটি বলছে তিনি ইউসিবি ব্যাংকের চট্টগ্রামের একটি শাখা থেকে 21 কোটি 50 লাখ টাকা লোন নিয়েছেন, কিন্তু এই লোন সম্পর্কে কোনোভাবে অবগত নন তিনি। দরিদ্র মানুষটির কাছে কিছুদিন আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখা থেকে আসে একাধিক নোটিশ। জানতে পারেন তিনি কয়েক দফায় ওই ব্যাংক থেকে এই ঋণ নিয়েছেন। তাকে দেখানো হয়েছে চট্টগ্রামের ইসলাম ট্রেডার্স এবং পটিয়ার কিছু জমির মালিক। আইডি কার্ড নিয়ে বলছিল আমার ওই করোনার সময় আমার হাত থেকে অনুদান দিবে, হয়তো চাল দিবে ডাল দিবে এরকম বলে নিছিল,
নিয়ে আমার কাছ থেকে এতদিন পরে দেখছি যে আমি এটা। ইসলামের মতো শাহজাহান, মোহাম্মদ তৈয়ব, জহিরুল ইসলাম সহ রামুর ঈদগড় এবং নাইকনসরির বাইশারির অন্তত 22 জনের নামে শাখাটি থেকে ঋণ মঞ্জুর দেখানো হয়েছে প্রায় 250 কোটি টাকা। অথচ এসব ব্যক্তি জানেই না ঋণের বিষয়ে। তাদের সবাই দিনমজুর বা শ্রমিক, যারা ঠিকমতো স্বাক্ষরও করতে পারেন না। আমাদেরকে যদি ব্যাংকে মুখ করাইতো, ব্যাংকের যদি ম্যানেজারের কাছে যদি আমাদেরকে যদি নিয়ে যেত, এমডির কাছে যদি নিয়ে যেত, তখন আমরা মনে করতাম যে আমাদেরকে লোন দিতেছে। আমি একটা বাজারে নাইট গার্ডে চাকরি করি। আমার নামে হচ্ছে 7.5 কোটি টাকা লোন, শুধু আসলে হচ্ছে আপনার 10 কোটি 62 লাখ টাকা। আমাদেরকে টাকা দেওয়ার কথা বলে নিয়েছিল, পরে ওখানে চাকরি করতো, তার টাকা দেয় নাই। ব্যাংকের নোটিশ পাওয়ার পর 2023 সালে স্ট্রোকে মারা যান গর্জনিয়ার মিজানুর রহমান। ফলে দুর্গম পাহাড়ে ভাঙা বাড়িতে 3 সন্তানকে নিয়ে চরম কষ্টে পড়েছেন তার স্ত্রী। ওনার কাছে প্রত্যেকজনের কাছে নোটিশ আছে, উনি নোটিশের খবর শুনে স্ট্রোক করে মারা গেছে। ঈদগড়ের ভুক্তভোগীরা বলছেন 2021-22 সালে করোনার সময় সহায়তার কথা বলে স্থানীয় মিজানুর রহমান নামে এক ব্যক্তি তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেন। কয়েক মাস পর চট্টগ্রামের পটিয়ায় গিয়ে সহায়তার জন্য ফরমে স্বাক্ষর দেন তারা। বছর দুয়েক পর তাদের কাছে ব্যাংক ঋণের নোটিশ আসা শুরু হলে জানতে পারেন জালিয়াতির বিষয়টি। একই অবস্থা বাইশারির ভুক্তভোগীদেরও। চাকরির প্রলোভনে নুরুল বশর নামে এক ব্যক্তির মাধ্যমে তাদের কাছ থেকে নেওয়া হয় জাতীয় পরিচয়পত্র। তারা বলছেন পটিয়ায় নিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া ফরমগুলো ছিল ইংরেজিতে লেখা। পরে তাদেরকে 20,000, 40,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়ে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী জানতেছি যে ওনারা স্বৈরাচার পেশি সরকারের একটা সিন্ডিকেট, বড় নেতারা। আমাদেরকে একটা কোম্পানির চাকরি দেবে বলছে, তো চাকরি দেওয়ার বিষয় সুবাদে আমরা আইডি কার্ডগুলো দিয়েছি। আপনার নামে মামলা হয়েছে, মানে আপনাকে এখন মামলার পরিচালনা করতে হবে। মিজানুর ও নূর বশর নামে যে দুজনের মাধ্যমে মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছিল, তারাও ফেসে গেছেন ঋণের ফাঁদে। তারা জানান প্রতারক চক্রের সদস্য আবুল কালাম ঈদগড়ের বাসিন্দা এবং নূর বশরের ভগ্নিপতি। কালাম দীর্ঘদিন ধরে পটিয়ায় থাকার সুবাদে পরিচয় হয় প্রতারক চক্রের সদস্য মুস্তাফিজুর রহমান, শাহজাহান ও নুরুল আনোয়ারের সাথে। তারা মিলে এই দুজনকেও ফাঁসিয়ে দেন প্রায় 20 কোটি টাকার ঋণের জালে। আবুল কালাম আমাকে বলছে যে তুমি কয়েকটা কার্ড কালেকশন করো, মানে আমরা আর্থিক অনুদান, বাইরের সস্তা আর্থিক অনুদান দেব। সাদা কাগজ আর একটা সাদা কাগজ, একটা নীল কাগজ, ওইটার মধ্যে মানে কি সাইন নিছে আমার দেয়া। প্রতারক মুস্তাফিজ, শাহজাহান ও নুরুল আনোয়ারের বাড়ি পটিয়ায় হলেও তাদের অফিস ছিল চট্টগ্রামের নন্দনকানন জেকে টাওয়ারে। সেখানে খুঁজতে গিয়ে জানা যায় কয়েক মাস আগে তারা অফিস সরিয়ে নিয়েছেন 3 পুলস্থ বিএনবি টাওয়ারে। তবে সেখানে গিয়েও মিলেনি সন্ধান, সাড়া মিলেনি মুঠোফোনেও। এমনি কি তাহলে ওদের মেইল কাজ ছিল যে ব্যাংকের কাজ, ব্যাংক ট্যাং এগুলো লেনদেন করতো, ডকুমেন্ট পত্র নিত দেখতাম। এবার আমাদের গন্তব্য ইউসিবি চকবাজার শাখা। সেখানে গেলে সবেমাত্র যোগদান করেছেন জানিয়ে ম্যানেজার ডেকে আনেন অপারেশন ম্যানেজারকে, কারণ তিনি ঋণ মঞ্জুরের সময় এই শাখায় দায়িত্বে ছিলেন। অপারেশন ম্যানেজারও ক্যামেরার সামনে কথা বলেননি। তবে প্রত্যন্ত গ্রামের মানুষগুলো কখনো ব্যাংকে না এসেও কিভাবে ঋণ পেলেন বা ব্যাংক তদন্ত ছাড়াই কিভাবে ঋণ মঞ্জুর করলো, তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। জায়গা না থাকলে তো ব্যাংক তো এগুলো করতো না, মর্গেজ করতো না। প্রতিষ্ঠানগুলো চেক করছিলেন? প্রতিষ্ঠানগুলো যখন ছিল তখন অলরেডি ওরা সাইনবোর্ড টাইনবোর্ড সবগুলো ডকুমেন্ট ছিল। মুস্তাফিজ এখানে মতো আছে, ওর নিজস্ব ব্যবসা না, বিভিন্ন এই যে আমি জহিরের আপনার অনেক সময় চেক নিয়ে আসছে, জহিরের চেক নিয়ে আসছে, তারপর আপনার ইয়ার নিয়ে আসছে, ইসলামের চেক নিয়ে আসছে। পুরো প্রক্রিয়াটি জালিয়াতিয়ার চরম অনিয়মের নজির, বলছেন ব্যাংক আইন নিয়ে কাজ করা এই আইনজীবী। প্রতিষ্ঠানে যারা জড়িত তারাই দায়ী করে, কারণ পুরো সিস্টেমটা প্রতিষ্ঠানের পুরো গ্রুপ আত্মসাৎ করার জন্য এই কাজটা করেছে। অভিযোগ প্রতারক চক্রটি ছাড়াও এই ঋণ কাণ্ডে জড়িত ব্যাংকের কিছু কর্মকর্তা, যারা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কাছের লোক হিসেবে পরিচিত। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই। দর্শক, এবারে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের খবর। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সে বিষয়ে জানাতে কুয়ালালামপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, প্রধান উপদেষ্টার যে এই মালয়েশিয়া সফর, এখানে নতুন করে কোনো কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা, আপনি কি জানতে পেরেছেন এই বিষয়ে?
দেখুন, মূলত প্রধান উপদেষ্টার এই মালয়েশিয়া সফর ঘিরে কিন্তু যে এই বিদেশগামী কিংবা যারা এই মালয়েশিয়াতে রয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, বিশেষ করে এখনো যেটি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু বলা হচ্ছিল যে মালয়েশিয়া প্রচুর তাদের কর্মী দরকার, এর আগেই তারা জানিয়েছিল, কিংবা বাংলাদেশ থেকে গত বছর অর্থাৎ 31 মে যেসব কর্মী আসতে পারেনি, সবকিছু ঘিরেই কিন্তু এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু আমরা এখানে আসার পর দেখতে পেরেছি যে এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সাথে দ্বিপাক্ষীয় বৈঠক হয়। এরপর আমরা দেখেছি এখানে 5টি সমঝোতা স্মারক সই হয়, 3টি নোট বিনিময় হয়। সব মিলিয়ে বলা চলে যে অভিবাসনের বিষয়ে এক ধরনের যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল কিংবা আকাঙ্ক্ষা বলা যেতে পারে, সেটি কিন্তু আমরা প্রবাসীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদের আসলে প্রত্যাশার পূরণ হয়নি। সেখানে তারা মনে করেছিল হয়তোবা এখানে আসার পর এক ধরনের কোনো ধরনের ঘোষণা আসতে পারে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে, কিংবা এখানে প্রচুর কাগজপত্রবিহীন প্রবাসী রয়েছে তাদের বিষয়ে হয়তো ইতিবাচক কোনো খবর আসবে। সেগুলো কিন্তু এর কিন্তু কিছুই হয়নি। তবে হ্যাঁ, আশার আলো দেখা যাচ্ছে এখানে। বিশেষ করে এর আগে যে কলিং ভিসায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রায় 5.25 লাখ যেই কর্মী এসেছে তাদের কিন্তু আমরা দেখেছি যে তাদের বিভিন্ন দুর্দশা কিংবা দুঃখের গল্পও কিন্তু আমরা তুলে ধরেছি। কিন্তু এই প্রধান উপদেষ্টার এই সফরকে ঘিরে কিন্তু দুই দেশের মধ্যে এক ধরনের বলা চলে যে সিদ্ধান্তে পৌঁছানো গেছে যে এই সিন্ডিকেশন, বিশেষ করে অতিরিক্ত অভিবাসন ব্যয় কিংবা একটি চক্র যারা মালয়েশিয়া কিংবা ঢাকা থেকে কাজ করে এই কর্মীদের নির্ধারিত অভিবাসন ব্যয়ের অতিরিক্ত, অর্থাৎ গেল সময় যে কলিং ভিসায় যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া আসলো তাদের 78,000 টাকা নির্ধারিত হলেও সেটা আমরা দেখেছি 4 থেকে 5 লাখ কিংবা তারও বেশি টাকা খরচ করে এখানে আসার পর কোনো ধরনের কাজ পায়নি। কিন্তু এখন এই সফরের মধ্যে দিয়ে কিন্তু একটি বার্তা পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে অদক্ষ কিংবা এই যে সিন্ডিকেশন, সেই ব্যাপারে কিন্তু প্রধান উপদেষ্টা এক ধরনের উদ্বেগ জানিয়েছে এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। এই বিষয়গুলো কিন্তু জানানো হয়েছে। বিশেষ করে সেখানে কিন্তু বলা হচ্ছিল যে দক্ষতার মানদণ্ডগুলো নিশ্চিত করার জন্য বাংলাদেশ থেকে এর পরবর্তী সময়ে দক্ষ কর্মী পাঠানোর বিষয় কিংবা এই সিন্ডিকেশন যেন না থাকে, সব মিলিয়ে বলা চলে হয়তোবা সামনের দিকে আমরা এটার হয়তোবা কোনো আশানুরূপ খবর পেতে পারি, এটি ধারণা করা হচ্ছে আর কি। সম্রাট, আপনাকে ধন্যবাদ। দর্শক, সম্রাট হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে, জানাচ্ছিলেন সেখানে সবশেষ খবর। দর্শক, আপনারা দেখছেন 88 টাইলস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই সোয়ান ফোম।